অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। মা যেদিন চলে গেল সেদিন ও যেভাবে রক সলিড পাশে ছিল, আমার হাতও ধরেনি, আমার কাঁধে হাতও রাখেনি, আমাকে জড়িয়ে ধরে আদরও করেনি। কৌশিক গাঙ্গুলি যদি আজকে বিন্দুমাত্র সফল পরিচালক হয়ে থাকে, তার পিছনে মানে 100% অবদান হচ্ছে। কেউ বিশ্বাস করবে না, মানে এইটুকু তো একজন স্বামীর বা বন্ধুর কর্তব্য যে বিবাহবার্ষিকী বা জন্মদিনে উপহার দেওয়া। আমি ওর জন্মদিনে বহু বছর উপহারই দিইনি। যখন মহিলাদের ভালোবাসার সময় এলো আমাদের যৌবনে, তাদের সাথে প্রেমে পড়ে বুঝলাম যে আমি কাকে অপমান করছি আর কাদের নিয়ে মজা করছিলাম। যাদের সঙ্গে বসে আছি তাদের জীবনে যতই সাফল্য এসেছে, তাদের পাটা ততটাই লোতে রেখে তারা চলতে শিখেছে, এবং সাফল্য এবং এই লোতে পাটা রেখে চলার কানেকশনটা তোমাদের দেখে শেখার মতন। তো প্রথম বলো, প্রত্যেকটাই মানে অনেক ছবি তোমরা এরকম সফল দেখেছো, এই ছবির ক্ষেত্রে যে তোমরা সাফল্য দেখেছো সেটার ক্ষেত্রে নতুন কি, মানে তোমাদের কাছে যেটা একটা কমন সাবজেক্ট? এবারে যেন ইমোশনটা অনেকটা বেশি লাগছে, প্রতিবারই একটা ভালো রেসপন্স পাই, ইমোশনসও প্রায় পাই আমরা, কিন্তু এবারে যেন একটা সব কিছুকে ছাপিয়ে যাওয়ার মতো একটা রিয়াকশন। আর সব থেকে বড়ো কথা, জেনারেলি আমরা দেখেছি কখনো কোনো ছবির সিকুয়েল হলে পরে মোরালেস সকলেই অ্যাগ্রি করেন যে না, আগের ছবিটাই বেটার ছিল। সেটা কিন্তু কোনো একটা ইফেক্ট এই ছবির হয়েছে যেখানে দর্শক মানে জনে জনে বলছেন যে এটা ছাপিয়ে গেছে আগেরটাকে, মানে আগেরটাকে যে ছাপানো যায় সেটাই আগে কেউ ভাবতে পারছিল না। তো সেইটা আমার মনে হচ্ছে ভীষণ পজিটিভ একটা রিয়াকশন। কারণ আমি আগেরবারও বিসর্জন থেকে যখন বিজয়া করলাম, দারুণ ছবি বানালাম, বিজয়টা খুব মন দিয়ে বানিয়েছি এবং ছবি সবার খুব ভালো লেগেছে। দর্শকের কিন্তু বিসর্জন বেশি ভালো লেগে গেল। আমারও বিজয়া দেখেছে প্রচুর, কিন্তু তাও বিসর্জনের পিওরিটিকে ছাপাতে পারেনি। অর্ধাঙ্গিনী ওই পরিমাণ সাকসেসের পর তার সেটাকে যে ছাপিয়ে একটা এত বড় সাকসেস আসতে পারে, সেটা এতটা কল্পনা করিনি। ওর থেকে বেশি বললেই আমি খুশি ছিলাম, কিন্তু সেটা এতটা বেশি মেবি মারাত্মক ঘটনা প্রবাহ সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে একটা এমন জীবন দর্শন উঠে এসেছে যেটা দর্শকের কাছে খুব নতুন কিছু জিনিস। দর্শক যেটা কল্পনা করেনি, ভাবতে থাকে, তো সেই কল্পনার বাইরের কিছু বৃত্তে বেরিয়ে গেছে, যেটা মনে হয় একটা বিরাট ধাক্কা দিয়েছে, যেই জন্য এরকম একটা বড় সাফল্য। তার সঙ্গে যারা অর্ধাঙ্গিনী দেখেছে, মানে আমিও দেখেছি আজ অর্ধাঙ্গিনী, সে জায়গা থেকে বলবো ইমোশনাল রোলার কোস্টার রাইডটা তো আছে, কিন্তু প্রত্যেকটা নাম দেওয়া সেগুলো যেন খুব ঘরের নাম, মানে মেজো, মিত্রবাড়িতে তো সবাই বন্ধু। তো এই তোমরা যখন মিত্র মানে তো বন্ধু, মিত্র মানে তো বন্ধু, হ্যাঁ, মানে ওই জিনিসগুলো মনে হয় যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তো এরকম ফুল পিসি, ন পিসি, এরকমভাবেই তো আমরা ডাকি। এবার ওই কানেকশনটা বেঁধে ফেলাটা, তোমাদের দুজনের মধ্যে কে সব থেকে একে অন্যের বেশি চিত্রনাট্যের ক্রিটিক হতে পেরেছো? না, অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো, অধিকাংশ ক্ষেত্রে ও, এবং আগে সারা জীবনও বিগত 2-3 বছর হয়তো উজান জয়েন করেছে আমাদের ক্লাবে, হ্যাঁ, কিন্তু আমার চিত্রনাট্য, আমি অনেক কথা বলি তো অনেক কিছু করি, আমার চিত্রনাট্য প্রথম ড্রাফটে একটুখানি অগোছালো হয়ে যায় অনেক কিছু। ভালো জিনিস এমন নয় যে সেটা মানে ভালো জিনিসই লিখছি, আগে পরে একটু এরম করলে জিনিসটা একটু মূল্য বাড়ে। যেহেতু খুব দুজনেই এরা মেটিকুলাস ছাত্রী এবং ছাত্র, উজান এবং চূর্ণী, ওদের না থট প্রসেসগুলো খুব অর্গানাইজড। আমি একটু অপেক্ষাকৃত কম, আমি রিফ্লেক্সে করি জিনিসটা। ওরা তখন সেই গুটিগুলোর এগিয়ে পিছিয়ে সামনে এনে সাজেশন দিয়ে জিনিসটাকে সাজায় যাতে একটা মসৃণভাবে জিনিসটা যায়। আমরা চেষ্টা করি, সেটা এই ধ্রুব আলটিমেট সত্যি নির্ভুল তা নয়, কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী রিসাফেল করি এবং সে সাহায্যটা ওদের দিক থেকে বেশি আসে। তো এই অগোছালো ব্যাপারটাকে সাজানোটা, এটার মধ্যে তুমি তো একটা মজা পেতে শুরু করেছিলে, এবং পূজানো সেটার মধ্যে জয়েন করেছে, কিন্তু এটা যে তোমাকেও একটা ভালো লাগা দেয়, এই আবিষ্কার করাটা কবে থেকে? এটা তো আমরা চিত্রনাট্য নিয়ে বসছি যবে থেকে কৌশিক ছবি বানাচ্ছে তবে থেকে, তখন থেকে। কাজে সেটা এখন প্রায় 20-22 বছর অতিক্রান্ত, 23 বছর বোধহয়, 30+। হ্যাঁ, মানে টেলিফিল্মের সময় থেকে ধরলে তখন পরে থেকেই। মানে 30 বছরের ওপর ধরে আমরা এই একসাথে এই কাজটা করছি। কাজে সেটা তখন থেকেই, মানে স্ক্রিপ্ট নিয়ে বসেও একটা কিছু লিখে ফেললো, তারপরে আমি পড়ে তারপরে একসাথে। আর তখন তো এখনকার কম্পিউটারের মতো এডিট করার সুবিধা ছিল না, যতবার কারেকশন হচ্ছে ততবার হাতে আবার পুরোটা লিখতে হচ্ছে, সেই পরিশ্রমটা আমাদের ছিল। কাজেই
ও এক পাতা ছেড়ে ছেড়ে স্ক্রিপ্ট লিখতো, আর অন্য পাতায় আমি আমার সাজেশনসগুলো অ্যাড করতে করতে যেতাম, এডিট করতে করতে তারপরে করে, সেটা তৈরি হতো। তারপরে ফাইনালটা লেখা হতো। প্রযোজক কিন্তু তারপরে শুনতো, মাথায় রাখতে হবে। হ্যাঁ, কাজে আমাদের চিত্রনাট্য অনেক কিছু কিছু কাজ হয়তো পরপর হয়েছে বলে আমরা একসাথে বসতে পারিনি। হ্যাঁ, তখন কিন্তু হয়েছে। মোস্ট অফ দ্যাম, 95% কাজের ক্ষেত্রে আমরা এইভাবেই কাজ করছি, এবং শুরু থেকে মজা পেয়েছি বলেই আমরা এটা এইভাবে করে গেছি। কৌশিকদা, একটা জিনিস বলো, আমরা যেমন ইমতিয়াজ আলীর ক্ষেত্রে বলে থাকি, ধরো জবই মেট, যে গীতের মতন ক্যারেক্টার নিশ্চয়ই সে কোথাও দেখেছিল। ওই আজও অর্ধাঙ্গিনী দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল শুভ্রার মতন ক্যারেক্টার কোথাও যেন তুমি দেখেছো, মানে এই ক্যারেক্টারটা পুরোটা তোমার কাল্পনিক নয়, মানে কোথাও একটা কেউ একটা তোমাকে কি সত্যি এটা দিয়ে ভাবিয়েছিল, মানে এটা আমার নিজের প্রশ্ন। এটা খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা খুব কঠিন কিন্তু। মানে এই প্রশ্নটার উত্তর শুভ্রা তো একেবারেই চূর্ণির মতো নয়। চূর্ণি যে ধারণ করলো, চূর্ণির মতো, শুভ্রার মতো চূর্ণি উপকার করতে পারে, কিন্তু কখনো ব্যাকা ব্যাকা কথা শোনাবে না, বা খোঁচা দেওয়া কথা বলবে না, বা ওরকম কথা বলবে না যে কথাগুলোর মধ্যে ধার আছে। চূর্ণি কাউকে আঘাত করতে পারবে না। তুমি বলতে পারো যে চূর্ণির সেই গুডনেস, তার ব্যক্তিত্ব, সেটাকে অনাবশ্যক ধার দিয়ে শুভ্রার জন্ম হয়েছে। এবং শুভ্রা একটা সেই মেয়ে যাকে আমি মিট করিনি, এরকম মিট করতে চাই, যার এরকম দর্শন তৈরি হবে। আমাদের সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ চিরকাল না, দেখবে আমাদের সমস্ত জোক মহিলাদের দিকে টার্গেটেড, স্ল্যাংস মহিলাদের দিকে টার্গেটেড, অশ্লীল কোনো ভাবনা, মজা বন্ধু বান্ধবদের মধ্যে মহিলাদের দিকে টার্গেটেড। এরকম একটা সমাজে আমরা বড় হয়েছি। প্রথম দিকে হাসতে হাসতে বড় হয়েছি এগুলো শুনে, পরে যখন মহিলাদের ভালোবাসার সময় এলো আমাদের যৌবনে, তাদের সাথে প্রেমে পড়ে বুঝলাম যে আমি কাকে অপমান করছি আর কাদের নিয়ে মজা করছিলাম, যাকে ছাড়া আমার জীবন অচল হয়ে যাচ্ছে, আমি সেই মানুষগুলোকেই তা কাউকে কাউকে অপমান করছি। তখন জীবন বদলে যায়। কিন্তু সেই জায়গা থেকে মনে হয় সেই মহিলারাই দাঁড়িয়ে কিন্তু, পুরুষ বড় কথা বলতে পারে, মহিলারা পারে না। আমার মাথায় সেটাই ছিল, যেটাকে আমরা পুরুষালী বলি, বা পুরুষের পাওয়ার নিয়ে, অথরিটি নিয়ে যে কথা বলাটা, সেটা কেন পুরুষ বলবে, মহিলা বলবে না কেন? সেখান থেকে শুভ্রার জন্ম। শুভ্রা নারী পুরুষের ঊর্ধ্বে একটা একটা জীবন দর্শন, একটা প্রিন্সিপাল নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকে। শুভ্রা একটা অনায়াসে কলেজের বা স্কুলের হেডমিস্ট্রেস হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের হেড হতে পারে। এই যে লিড করবার যে ক্যাপাসিটি, সেটা একটা মহিলার মধ্যে চাপানো হলো। আর সেটা কাস্টিং করতে গেলে আমার মাথায় দ্বিতীয় কোনো নাম কখনো মনে হয়নি। শুভ্রার চরিত্রে তো ভীষণ একটা কনফ্লিক্ট আছে, মানে কনফ্লিক্ট আছে অন্য সেন্সে, যে সে একবার স্কুল টিচার হয়ে ভাবছে, আরেকবার সে ভাবছে স্ত্রী হিসেবে, যে অনেকগুলো জায়গায় অবহেলিত, প্রাক্তন স্ত্রী হিসেবে তার অনেকগুলো খারাপ লাগা আছে। তোমার মধ্যেই যখনই, মানে যেরকম কৌশিকদা বললো যে তুমি কাউকে দুঃখ দিতে পারো না, কিন্তু দুঃখ যারা দিতে পারে না তারা অনেক দুঃখ ভেতরে জমায়। তোমার কাছে সেই দুঃখগুলো এক্সপ্রেস করার জায়গা কোথায়? কেউ তো আঁকার মাধ্যমে করে, কেউ লেখার মাধ্যমে করে, ও কেঁদে ফেলে করে। তুমি তোমার জায়গাটা কোথায় এক্সপ্রেস করো? কোন শিল্পের মাধ্যমে বা কিসের মাধ্যমে? খুব সুন্দর প্রশ্ন করলে, আমি ভাবিনি কখনো। আমার মনে হয় আমি অ্যাবজর্ব করে নিই, মানে কখনো কিছু খারাপ লাগলে সেটা আমি মানুষকে বলে বেড়াবো না কখনোই, যে এই কারণে আমার খারাপ লেগেছে। খুব কষ্ট পেলে হয়তো ওকে বলতে পারি, কিন্তু আদারওয়াইজ আমি হজম করেই নিই। এবং আমার একটা প্রসেস আছে নিজেকে নিজের না মানে হিল করার বলতে পারো, বা নিজের প্রেয়ারের মতো একটা মেডিটেটিভ একটা আমার প্রসেস আছে। সেটার মাধ্যমে ব্যাপারটা হিল হয়ে যায় নিজে থেকে। তা আমার মনে হয় আমি অ্যাবজর্ব করি। আমি নইলে আমার আউট অফ, মানে গুড থিংস ইন লাইফ যা আছে, আমার পাশে সঙ্গীত হতে পারে, সেটা বই হতে পারে, সুন্দর কন্টেন্ট, একটা ভালো আড্ডা হতে পারে, বা জাস্ট আমার বোনের বাড়ি যাওয়া হতে পারে, মানে যে কোনো যেই জিনিসগুলো আমাকে আনন্দ দেয়, বা ওর সাথে বসে কিছু কথা বলা হতে পারে, সেই বিষয়ে হয়তো কথা বলছি না, তাতেই আমার হিলিং হয়ে যায় নিজে থেকে। কাজে আমার মনে হয় আমার অ্যাবজর্পশনটা বেশি হয়। অদ্ভুত আছে, খুব কষ্ট হলে আমি হয়তো এক্সপ্রেস করি। ছোটবেলা থেকে চূর্ণি যখন কোনো কিছু দুঃখ পেয়ে কাঁদতো, চোখে জল পড়তো না, তার মানে যে ও দুঃখ পাচ্ছে না, জল আসতো না, চোখটাও বেশি জল পড়তো না চোখ থেকে, সেটা তার মানে ওই যে বলো না, শুষে নেয় ভিতর থেকে কষ্টটাকে। হ্যাঁ, বলতে পারো, ঠিক বলেছো। চূর্ণির কান্না পেলে না নীরবতা ঝরে পড়ে, চোখের জল নয়।
হঠাৎ ও চুপ হয়ে যায়, সাইলেন্স। এবং ও একটা অদ্ভুত জিনিস রেডিয়েট করে যে তুমি ওর পাশে তখন যেতে পারবে না, ও একা একা থাকবে ওই কিছুটা সময়, গুছিয়ে না, কাউকে বিব্রত করবে না। ও যেমন যদি শরীর খারাপ হয়ে অসুস্থ হয় চুপ করে শুয়ে থাকে। আমি আমার বাড়ি শুধু সবাইকে মাথায় তুলি, বলে আমার শরীর খারাপ হয়েছে, এটা হচ্ছে, ও পারছি না, একটা ফোন করো। তার থেকে অনেক বেশি ওর শরীর খারাপ হয়তো ওর হয়েছে, ও চুপ করে, ও বাড়িতে আছে তুমি টেরই পাবে না, চুপ করে শুয়ে থাকে, খুব মায়া হবে দেখলে। এটা কি প্রথম থেকেই তো নিশ্চয়ই তুমি বুঝতে পারোনি, মানে সম্পর্ক যত এগিয়েছে তত বুঝতে পেরেছো এই সময় চূর্ণীকে একা ছেড়ে দেওয়া উচিত? প্রথম প্রথম কি করতে এবং সেই সময় কি না পেয়েছিলে না, যে- ডেফিনেটলি ওভারডু করেছি তো না, কোর্টশিপের সময় তো নিশ্চয়ই ওভারডু করেছি। জ্বর হয়েছে তখন বই টই কিনে নিয়ে গিয়ে হাজির হয়েছি, ওগুলো চূর্ণি কীভাবে নিয়েছিল আমি জানি না। ওকে, ওর কাছে কিছু বই নিয়ে যাওয়ার দরকার নেই, এমনি গেলেই ও খুশি হবে, ও কিছু চায় না। প্রবলেমটা হচ্ছে এত বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবনে, কিছুই চায় না। মানে লোকে একটা বলে তো আমাকে এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এই কিছুই বলে না, কেউ বিশ্বাস করবে না। মানে এইটুকু তো একজন স্বামীর বা বন্ধুর কর্তব্য যে বিবাহবার্ষিকী বা জন্মদিনে উপহার দেওয়া। আমি ওর জন্মদিনে বহু বছর উপহারই দিইনি, এমনকি বিবাহবার্ষিকীতেও দিইনি, অন্যরা দিয়েছে সেগুলো নিয়ে আনন্দ করেছি। হ্যাঁ, কখনো হয়তো মজা করে আমায় বলেছে কি জন্মদিন তো খেয়ালও থাকে না, এই পর্যন্ত। সেটা যে একটা জমিয়ে রাখা দুঃখ, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান যাদের মধ্যে হয় এইসব জিনিস নিয়ে, তুমি অ্যানিভার্সারি ডেটটাই ভুলে গেলে, ওই অভিমানের কোনো, ওই অভিমান নিয়ে কষ্টে থাকবেন না। তার মানে যে আপনাকে ভালোবাসে না তা না, আমি ওকে পৃথিবীতে সব থেকে ভালোবাসি। বাহ! দিদি একটা জিনিস বলো, এই দাদা যেটা বললো যে গিফট হয়তো দেয়নি, কিন্তু একটা মানুষের তো প্রেজেন্সটাই অনেক সময় সমস্ত ওষুধ হয়ে যেতে পারে। তো এমন কোনো দিনের কথা দুজনের ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে কিচ্ছু আর চাই না, শুধু তুমি, মানে সেই দিন কৌশিকদা তোমার পাশে ছিল, দাঁড়িয়েছিল, এটাই সমস্ত কিছুর থেকে বড় উপহার। অনেক অনেক ক্রাইসিসে হয় না যে আমার পাশে আছে, দাঁড়িয়ে আছে, ওটাই উত্তর, আর কোনো উত্তর নেই, আর আমার কিছু লাগবে না। এরকম কোনো দিন বা কোনো ঘটনা যদি মনে পড়ে? এটা আমার মা যেদিন চলে গেল সেদিন আমি তো দিশেহারা একেবারেই। আর আমি 3 বোনের সব থেকে বড়। কোথাও একটা আমি জানি যে আমাকে ব্যাপারটা সামলে নিতে হবে। আর আমার বাবা তখন ভীষণ অসুস্থ, মানে মানে তখন সবে হাসপাতাল থেকে বেরিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়ে আবার রিলিজড হয়েছেন, এরম একটা ক্রাইসিস, বাড়িতে 2জন নার্স ঘুরে বেড়াচ্ছে। সেই অবস্থাতে আমার তখন সবে নিজে আমি কোভিড থেকে উঠেছি, সেদিন প্রথম বাড়ি থেকে বেরোবো, এরম একটা খবর এসছে। তখন ও যেভাবে রক সলিড পাশে ছিল, আমার হাতও ধরেনি, আমার কাঁধে হাতও রাখেনি, আমাকে জড়িয়ে ধরে আদরও করেনি, ও জাস্ট থেকেছে সঙ্গে এবং ব্যবস্থা করে দিয়েছে যে কীভাবে কোথায় কখন যাওয়া হবে, পুরো জিনিসটাও ওয়ার্কআউট করে দিল সাইলেন্টলি। এবং আমরা টেরও পাইনি ও কীভাবে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। তার সঙ্গে আমার বোনের বর ছিল, আরও অনেকে ছিল, কিন্তু আমার কাছে ওর সেই পাশে থাকাটা, যেখানে ও জানে, ও এটাও জানে যে আমাকে ব্যাপারটা সামনের দিক থেকে আমাকে সামলাতে হবে, বোনদের সামলানো সব কিছু, সেই কাজটা করতেও ঠেলেও দিয়েছে, আমাকে আটকায়ও নি। কিন্তু দূর থেকে আমি জানি যে আমার কোনো অসুবিধাতে ও ঠিক রয়েছে। সে মাকে দেখার ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে শ্মশান অবধি যাওয়া, বাড়িতে সময় মতো ফিরিয়ে নিয়ে আসা, পুরো কোঅর্ডিনেশন ওই একটা ছোট্ট ফোন যার ব্যাটারি তখন টিম করছে, কোনো মতেও সেটা গিয়ে ম্যানেজ করে বার করে নিয়ে এসেছে। তো ওই দিনটার ব্যাপারটা তো সত্যি, মানে ও ছিল বলে আমি যতটা নিশ্চিন্তে ছিলাম, নিশ্চিন্ত বলা যায় না, মানে আমি ওইটুকু জানি যে এই লজিস্টিক্স নিয়ে আমাকে আর তখন ভাবতে হবে না, সে হি ইজ দেয়ার। সেই রিলায়েবিলিটিটা একটা মানে করে নিতে পারাটা একটা খুব বড় গুণ। তোমার কাছে এই দায়িত্ববোধ, এবং দায়িত্ববোধের সঙ্গে আরও একটা জিনিস থাকে যে দায়িত্ব পড়েছে তাই আমি মেনে নিয়েছি, কিন্তু চণ্ডীদের কথায় যেটা মনে নিয়েছো, এই এই যে জার্নিটা যদি একটু বলো, মানে আমি প্রশ্নটা হয়তো সাজাতে পারলাম না। একটা বললো না রক সলিড, ও তো একটা পার্টিকুলার দিনের কথা বললো, একটা পিরিয়ড যখন এরকম চলেছিল আমাদের এই সেই সময়টা। জিজ্ঞেস করলো বলে বললাম। হ্যাঁ, না বলছি একটা দিন চূর্ণীর অবদান, মানে আমি এখানে মিডিয়াতে বলছি বলে আমি চাই আরো মানুষ শুনুক, জানুক। আমি তখন সিরিয়ালের কাজ ছেড়ে দিয়েছি সিনেমা করবো বলে। দিনের পর দিন একটা মানুষ, আমি বাড়িতে বসে রয়েছি, কোনো কাজ নেই, দিনের পর দিন একটা মানুষ কাজ করছে, সন্ধ্যেবেলা বাড়ি আসছে,
বাচ্চাকে দেখাশোনা করছে, তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, 1 বছর না, বড় হচ্ছে কিন্তু বাচ্চা এইভাবে। এবং এইভাবে 6টার পরে আর শুটিং করবে না বলে দিল, যে কারণে ও সিরিয়ালের থেকেও ওকে অফ হয়ে যেতে হলো, কারণ কোন প্রযোজক সহ্য করবে যে 6টার পর আর কাজ করবে না, সেটাও ছেড়ে দিল। ও সংসার চালাতে থাকলো। এটা সেই চূর্ণী যখন বিষবৃক্ষে অভিনয় করছে, আমার একটা অপারেশনের প্রয়োজন হয়েছিল শরীরে, সেইটা আমার তখন মানে সামর্থ্য ছিল না স্কুলে পড়িয়ে অপারেশনটা করা। ও বিষবৃক্ষ টাকা দিয়ে, ওইটুকু মেয়ে তো আমার থেকে 2 বছরের ছোট, ওইটুকুনি মেয়ে, সে ওই টাকা দিয়ে নিয়ে গিয়ে আমাকে মানিকতলার একটা হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে অপারেট করে, ফুলবাগানে অপারেশন করিয়ে সুস্থ করে আমাকে বাড়ি ফিরিয়ে এনে আমার এই পুরো খুব কষ্টে ছিলাম, সেই কষ্ট থেকে মুক্তি পেলাম আমি। কাজে এই ঋণ আমার তো কোনোদিন যাবে না। কৌশিক গাঙ্গুলি যদি আজকে বিন্দুমাত্র সফল পরিচালক হয়ে থাকে, তার পিছনে মানে 100% অবদান হচ্ছে চূর্ণী গাঙ্গুলির ওই সমস্ত স্যাক্রিফাইস, কল্পনা করা যায় না। বম্বে থেকে চলে এসেছিলাম, বম্বের অত বড় প্রফেশনাল কেরিয়ার, রাহা তুমি এই সমস্ত ছোটিসি আশা চলছে, ছেড়ে দিয়ে চলে এলো বলে তাহলে আর বিয়ে করলাম মানে 100 যদি না থাকি। তো ওর কাছে সিনেমার ওই জিনিসটা চিরকাল সেকেন্ডারি, ফ্যামিলি, সন্তান, পরিবার, এটা গুরুত্ব পেয়ে এসছে। এবং ওটা দেখতে দেখতে আমরা শিখেছি যে পরিবারের বন্ডিংটা কী জিনিস। না, তবে এটাও ঠিক যে ও সেই জেদটা ধরে বসেছিল বলেই, তখন ও টেলিভিশন করেনি, ও চাকরি করেনি, ও সেই জেদটা ধরে বসেছিল বলেই তো আজকে ও এই কাজগুলো করতে পারলো। আর আমার কথাটা, আমি যে অত বছর সংসার টেনেছি, সে 2000 সালের শুরু থেকে প্রায় 12-13 বছর, বা 93 থেকে প্রায় 20 বছর ধরো, কম বেশি আর কি, কিন্তু সেটা টেনেছি। এটা এত কথা হচ্ছে কেন বলো তো? কারণ সমাজটা পুরুষতান্ত্রিক বলে। এটা যদি একটা ছেলে করে যদি স্বামী করতো স্ত্রীর জন্য, যে স্ত্রী তার স্বপ্ন দেখছে, স্বামী রোজগার করছে স্ত্রীর জন্যে, হ্যাঁ, সংসার চালাচ্ছে স্বামী, সেটা বড় হিসেবে দেখা হচ্ছে না। কিন্তু আমারটা কিন্তু দেখা হচ্ছে অন্যভাবে, কারণ এটা ভাবছে না যে একজন ছেলে বাড়িতে বসে থাকবে তার কাজের জন্য এবং বউ রোজগার করে আনবে, এটা আমরা এখনো ভাবতে পারছি না। আমার সেটাও ভাবাটা দরকার যে এটা ভেরি মাচ পসিবল, নয়তো আমাদের বিয়েটাই টিকতো না যদি এটা অস্বাভাবিক কিছু হতো। দ্বিতীয় কথা হচ্ছে, একজনের স্বপ্নকে সত্যি করবার জন্য আরেকজন লড়াই করছে, জেন্ডারের বাইরে। দ্যাট ইজ পার্টনারশিপ। আমি বুঝতে পেরেছি যে ওর স্বপ্নটা বিশাল বড় একটা স্বপ্ন, এটা লেট হিম বি, ও থাক ওর ভাবনা নিয়ে, ওর ছবি করা ইত্যাদি নিয়ে, সেটাই তো পার্টনারশিপ। শেষ করব, আজকে প্রচণ্ড তারা, একটু বাদে তোমরা হল ভিজিটে যাবে। এখানে যেহেতু ছবিটার একটা বড় জায়গা জুড়ে সন্তানকে বড় করা এবং একটি বাচ্চা যেন ভালো ভবিষ্যৎ পায় সেটা দেখানো। আমরা তো আমাদের মা বাবার থেকে অনেক কিছু পাই, এবং মা বাবার যদি কারোর ধরো চাইল্ডহুড ট্রমা বলি, যেটা ফ্যামিলি যদি ডিস্টার্ব ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে সে একটা ট্রমা থাকে, অনেক কিছু থাকে। যদি তোমাদের তো ভালোটাই আমরা দেখি, এমন একটা জিনিস সেটা যেন তোমরা চাও উজান যেন না পায় তোমাদের থেকে, কোনো একটা তমগুণ, কি বলবে? আমাদের থেকে না পায়, আমার মতো যেন ভুলো মন না হয়, সবসময় ভুলে যাই, ওটা যেন না হয়, টেন্ডেন্সি আছে, ওটা যেন না হয়। আর কিছু না, আর যা নিজের মতো করে করুক, কেউ, ও আলাদা একটা মানুষ, ও আমার গুণাগুণ যা পেয়ে যাবে সেটাকে ওকে অ্যাডজাস্ট করে চলতে হবে, ওর কাছ থেকে যা পাবে সেটাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি খুব ভয় পাই যেটা হচ্ছে মানে ভুলো মন যেন না হয় অতটা, উইথ অল গুড ইন্টেনশন আর কিছু ভুলে গেল। আমি কি বলবো, আমি জানি না কোনটা বলা খুব মুশকিল, কারণ ওরটা আমি বলে দিচ্ছি, কমলা লেবুর রেসে ছোটবেলায় দৌড়তো, সবাই চলে গেলে লাস্টে যেত, কারণ ধাক্কাধাক্কি করে যেতে চায় না বলে, ওটা লেডি লাইক, সবাই চলে যাবে আমি তারপরে বাজলে পরে লাস্টে সবাই রওনা হলে তারপরে। আজকের দিনে যেন উজান সেটা না করে, ও যেন সবার আগে বাঁশি বাজলে দৌড়োয় এবং কমলা লেবু পর্যন্ত পৌঁছয়। হ্যাঁ, ঠিক। বেশ, তাহলে সেই কমলা লেবুর রেসেই দেখা হবে উজানের সঙ্গে। তবে যারা এই রেসে অনেক দিন আগে পার্ট নিয়েছে এবং তারা দেখিয়েছে তারা কীরকম প্রতিযোগী, এবং তার সঙ্গে একজন ভালো প্রতিযোগী যে ভালো মানুষও হয়, সেটাও যারা বারংবার প্রমাণ করেছে, তারাই আরও একবার যদি দর্শকদের বলে দেয়, যারা এখনও দেখেনি তাদের জন্য নিমন্ত্রণ। আপনারা আসুন, আমাদের সঙ্গে দেখা হবে, হলে আসুন আজ অর্ধাঙ্গিনী দেখতে। আর দেখা হলে তো আপনাদের ফিডব্যাক আমরা পাবোই, নইলেও আপনারা সমাজ মাধ্যমে লিখুন, আমাদেরকে ট্যাগ করে দিন, আমরা পড়ে নেব, আমরা জেনে নেব আপনাদের অনুভূতি কী, আপনাদের আবেগ আমরা ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে। এখন হয়তো সবসময় জবাব দিতে পারবো না বা পড়তে পারবো না, কিন্তু ওটা থেকে গেলে আমরা বাই অ্যান্ড বাই পড়ে নেব, জানতে পারবো, কারণ ছবিটা তো আপনাদের জন্যই বানানো। নমস্কার।